প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া আজ চতুর্থ দিনের মতো সচিবালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী। সেখানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কৃষক কার্ড চালু সংক্রান্ত সভা। জুবাইর রহমানের রিপোর্ট। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে তাদের নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তিনি। এরপর চতুর্থ দিনের মতো সচিবালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চায়না রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর তরফ থেকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে পূর্বের মতো বাংলাদেশের পাশে থাকার কথাও জানান রাষ্ট্রদূত। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের, তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, কৃষি কার্ড যাতে প্রকৃত কৃষকরা পায় সেভাবে বিতরণ করা হবে। কৃষি উৎপাদনের সকল সুযোগ সুবিধা থাকবে এ কার্ডে। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয়ে আজও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তার কার্যসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমাতুল, আপনি যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন তিনি শপথ নেওয়ার পর, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। তিনি সকালে সেনানিবাসের একটি প্রোগ্রাম শেষ করে তিনি সচিবালয়ে পৌঁছেছেন এবং এখানে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তার মুখ্য সচিবের সঙ্গে একটি বৈঠক করেছেন। এরপর চীনের রাষ্ট্রদূত ওয়েন ইয়েন এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এটি আমাদের নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এরপর কৃষি কার্ড, যেটি বিএনপির প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে বাংলাদেশের কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই কৃষি কার্ড বিতরণের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আমাদেরকে জানিয়েছেন যে প্রকৃত কৃষকরা যাতে সেই কার্ডটি পায় এবং এই কৃষি কার্ডের মাধ্যমে যাতে কৃষকরা সুফল ভোগ করতে পারে, সেজন্য এই কৃষি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সেটি কৃষকের হাতে পৌঁছানো শুরু করবেন সেটি আমাদেরকে নিশ্চিত করতে না পারলেও তিনি বলেছেন যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব কৃষকের হাতে যাতে কার্ড পৌঁছে দেওয়া যায়, যাতে করে এই কার্ড দিয়ে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত, অর্থাৎ এই আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা কী সুবিধা পাবে। তিনি যেটি বলেছেন যে সার, বীজ সহ, চারা সহ যেসব সামগ্রী প্রয়োজন এবং চাষাবাদ করার জন্য যেসব সামগ্রী প্রয়োজন সেসব সামগ্রীও তারা এই কৃষি কার্ডের মাধ্যমে পাবেন। তবে সেটি বিনামূল্যে পাবেন কিংবা ন্যায্য মূল্যে পাবেন সেটি এখনও নিশ্চিত করেননি। মন্ত্রণালয়ে যেহেতু বৈঠক হয়েছে তারা এটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে যে আসলে এই কৃষি কার্ডের মাধ্যমে কী সুবিধা কৃষকদেরকে দেয়া হবে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, কৃষকরা যাতে সরাসরি সেই কার্ডটি পায় এবং মধ্যস্বত্বভোগী অর্থাৎ কারো হাতে যেন না পৌঁছে, সরাসরি যাতে কৃষকের হাতে পৌঁছে সেই উদ্যোগ নেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে।
কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান তার সচিবালয়ে যে অফিস রয়েছেন সেই অফিস থেকে কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন, বের হয়ে হয়তো তিনি তেজগাঁওয়ের কার্যালয়ে কিংবা তার গুলশানের বাসভবনেও যেতে পারেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমাতুল, সচিবালয় থেকে এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে আমার কাছে তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে সারা দেশে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। প্রথম আমার রিয়াকশন হচ্ছে, আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে, তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। সদ্য ঘটে যাওয়া যে গণহত্যা বাংলাদেশের মাটিতে হয়েছিল, আমাদের তরুণ ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশের একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছিলেন। তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা, তাদেরকে উপরে যে গণহত্যা হয়েছে, সেই বিচারের দাবিটা সেখানে প্রবলভাবে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রিফর্ম। তো সুতরাং দুটো প্রায়োরিটির এক জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। আর নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী SF আরিফ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তো এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই কিছুক্ষণ আগেই কিন্তু তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন চিফ প্রসিকিউটর যে কার্যালয়ে, সেই কার্যালয় থেকে আগের যে সাবেক সদ্য বিজয়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার কাছ থেকে কিন্তু দায়িত্ব বুঝে নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম সেই চিফ প্রসিকিউটর কার্যালয়ে তার বসে তিনি তার যে দায়িত্ব বুঝে নেওয়ার কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করেছেন। আমরা ইতিমধ্যে সবাই প্রত্যাশা করছি যে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, সেই প্রত্যাশা কিন্তু এখনও রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি গণমাধ্যম, ইতিমধ্যে জানা গেছে যে তিনি আসতেছেন, গণমাধ্যমের সাথে কথা বলবেন, তার অভিব্যক্তি ব্যক্ত করবেন। তো এই যে প্রক্রিয়াটা সেটি যেটা হয়েছে সেটি হলো তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে যে আমিনুল ইসলামকে এই যে চিফ প্রসিকিউটর করা হয়েছে, এটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তাজুল ইসলাম দেখেছেন। ইতিমধ্যে কিন্তু সদ্য বিদায়ী যে তাজুল ইসলাম, তিনি কিন্তু কথা বলেছেন আমাদের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে এটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন এবং তিনি বলছেন যে যে কোনো সরকার, নতুন সরকার আসলে কিন্তু এই যে প্রক্রিয়া হাতে নেন এবং তিনি বলেছেন যে নতুন সরকার আসলে কিন্তু তাদের পছন্দের লোক বসান, সেটিকে তিনি অন্যভাবে দেখতে চান না। তিনি বলছেন এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যেটি তিনি আরও প্রত্যাশা করছেন যে বিচার কাজ এই গত দেড় বছর ধরে চলছে, সেই বিচার কাজ যেন ঠিকভাবে চলে, সেটি কিন্তু প্রত্যাশা তিনি করছেন। এবং তিনি নতুন যে চিফ প্রসিকিউটর তাকে কিন্তু আসলে তিনি খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছেন। আমরা দেখেছি তাজুল ইসলামের যে কক্ষ, চিফ প্রসিকিউটর কক্ষ যখন যান তখন কিন্তু তাজুল ইসলাম ফুল দিয়ে বরণ করে নেন নতুন যে নবনিযুক্ত যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। এবং দুই পক্ষই আসলে দুই পক্ষ থেকেই সৌহার্দ্যপূর্ণ আমরা দেখেছি যখন তারা নিজেদের মধ্যে যেটি দায়িত্ব হস্তান্তরের বিষয়টি, তখন কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল দুই পক্ষের মধ্যেই। এবং নতুন যে
চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম, তিনিও কিন্তু ফুল দিয়ে তার যে বিদায় সেটি তাজুল ইসলামের বিদায়কে আসলে স্বাগত জানিয়েছেন। এবং তারা কিন্তু যেটি বলেছে যে সেখানেও অনেকক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে কথা বলেছেন এবং অনেক অনেক বিষয় থাকে যেগুলো আসলে বুঝিয়ে দেওয়ার দরকার হয় নতুন যে চিফ প্রসিকিউটর সেই প্রসিকিউটরের হাতে। এবং বিভিন্ন ধরনের মামলা যেগুলো চলমান রয়েছে, কোন কোন মামলা সম্পন্ন হয়েছে, সেগুলো সব মিলিয়ে কিন্তু আসলে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়। এবং সেই রীতি যেটি রয়েছে সেই রীতির মধ্যভাবে কিন্তু আমরা দেখেছি চিফ প্রসিকিউটর কার্যালয়ে সেটি কিন্তু ছিল। এবং আমরা অপেক্ষা করছি চিফ প্রসিকিউটর নতুন যে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং সব গণমাধ্যমে কিন্তু এখানে অধীর আগ্রহে বসে আছেন এবং তারা সেই প্রত্যাশাই রয়েছে যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এবং একটু জানিয়ে রেখি যে এই যে আজকে কিন্তু সকালে সেই প্রজ্ঞাপনটি জারি হয় আইন এবং বিচার যে বিভাগ থেকে, যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম তাকে আসলে সরিয়ে দিয়ে নতুন যে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে কিন্তু নিয়োগ দেয় সরকার। এবং এই সরকারে আসলে মাত্র 5 দিন সরকার গঠন পর 5 দিনের মাথায় এই রদবদলটি কিন্তু হলো। এবং যেটি আগেও বলেছি তাজুল ইসলাম কিন্তু বলেছেন যে এই প্রক্রিয়াটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যে রদবদলটি হয় সেটি স্বাভাবিক প্রক্রিয়া। এবং তিনি প্রত্যাশা করছেন যে নতুন যার যে দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম তিনি যে কাজগুলো করেছেন সেই বিচারগুলো রেখে গেছেন সেই বিচারগুলোকে আসলে ন্যায় বিচারের মতো করেই আরও ত্বরান্বিত করবেন এবং আরও এই ট্রাইব্যুনাল গতিশীল হবে সেটিও কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। তবে এখন পর্যন্ত যেটি বলছি আমরা প্রত্যাশা করছি যে নতুন যে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি আসবেন, কথা বলবেন গণমাধ্যমের সাথে, তার প্রতিক্রিয়া আমরা জানবো। শেষ পর্যন্ত আসলে অপেক্ষায় থাকতে হবে। তবে যতটুকু জানতে পেরেছি এখন সেই নবনিযুক্ত যে চিফ প্রসিকিউটর তিনি কিন্তু বিভিন্ন যে 2টি ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালগুলোতে আসলে পরিদর্শন করছেন বা দেখছেন। 2টি ট্রাইব্যুনালেই কিন্তু আসলে বিচার চলমান রয়েছে জানেন। সেই আমরা হয়তো ইতিমধ্যে আমরা দেখেছি ট্রাইব্যুনাল 1-এ তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে হয়তো যে বিচার কাজ চলছে সেখানে সেই বিচার প্রক্রিয়া দেখতে গেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আরিফ। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাদীর শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। এটা এখনো বলতে পারবো না, এটা দেখতে হবে। সময় দেওয়া আছে, সময় দেওয়া নেই, তারা রিপোর্ট দিবে আমাকে কোথায় কি আছে না। এটা যাচাই বাছাইয়ের কমিটি করার দরকার নাই, এটা পুলিশের কাজ, তারাই করবে। সেটা বেঁধে দেয় নাই, সেটা আমাকে ইমিডিয়েটলি একটা রিপোর্ট। সাংবাদিকদের নামও আছে। সাংবাদিকরা কি মানুষ না? সব মানুষই আছে, আইনের শাসন সবাই পাবে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে, যাতে তারাও ইচ্ছা মতো যাতে এই সুযোগ নিয়ে কোনো হয়রানি বা ভোগান্তির কারণ না হয় জনগণ। আর কয়েকটা বিষয়ে আজকে নির্দেশনা দিয়েছে, যেমন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, জেলা পুলিশ সুপার অনেক সময় পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। আর বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ টিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়।
সেরকম অনিয়ম যদি আমরা প্রশ্রয় দিই তাহলে আমি ভবিষ্যতে যেগুলো নিয়োগ করতে চাচ্ছি ওখানেও হয়তো সেটা উৎসাহিত হবে। সেই লক্ষ্যেই যাতে ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে এরকম নাম ঠিকানা জালিয়াতি কেউ না করতে পারে, সেজন্য বিগত সময়ের যে সমস্ত নিয়োগটা হয়েছে এর মধ্যে এরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো অনেক সময় মিডিয়ার মাধ্যমে নজরে এসেছিল, সেগুলো ফাইন্ড আউট করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে এটুকুই। দর্শক, সচিবালয়ে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকার উত্তর ও দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছে সরকার। রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর ক উপধারা 1-এর অনুবৃত্তিক্রমে তাদেরকে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে তৃতীয় দিনের মতো জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই ট্রাইব্যুনালে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। এছাড়াও এ ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ হয়েছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সদ্য নিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেখানে আমাদের জুলাই বিপ্লবের যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। আমি
আমার প্রিডিসেসর যে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের প্রতি, আমার বন্ধু, তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্বভার অর্পণ করেছেন, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য রাখছিলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। নড়াইল সদরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 4 জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি মিয়া জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিল। সবশেষ ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে নিউটন সমর্থিতদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ ঘটনাস্থলে মারা যান। প্রতিরোধের মুখে চেয়ারম্যান সমর্থিত ওসিবুর শেখ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন থেকে একটি 6তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের 2 শিশুসহ 9 জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে ভবনের দরজা জানালা ও আসবাবপত্র উড়ে যায়। ভোরে সেহরির সময় এ দুর্ঘটনা ঘটে। ঈদ উল ফিতরকে সামনে রেখে শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ইফতারের পর থেকে মানুষের সমাগম বাড়ছে, ধীরে ধীরে বিক্রি হচ্ছে নতুন পোশাক। দর্শক, এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী সাদিয়া মৌ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মৌ, কেমন জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা আমাদের জানাবেন। আমার তো যেমনটি জানতে চাচ্ছিলেন ঈদের আমেজ আসলে আমি কেমন দেখছি। আমি বর্তমানে আছি নিউ মার্কেট এরিয়া, চাঁদনী চক 2য় তলায়। এটি আসলে কিন্তু টেইলারিং বা দর্জি বাড়ি বলে খ্যাত, এবং আপনি আমার ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কিন্তু এখানে রয়েছে। ঈদের আমেজ যদি রমজানের প্রথম দিক থেকে শুরু হয়ে যায়, কিন্তু টেইলারিং বা দর্জিদের ভাষায় শবে বরাতের রাত থেকে কিন্তু তাদের ঈদের আমেজ শুরু হয়ে গেছে। অর্থাৎ শবে বরাতের প্রথম দিন থেকে রমজানের 15 রোজা পর্যন্ত তারা কিন্তু ঈদের অর্ডারগুলো নিয়ে থাকবেন। 15 রোজার পর থেকে কিন্তু তারা আর কোনো ধরনের ঈদের পোশাকের কোনো বুকিং নেবেন না। এবং আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবার আসলে কোন ধরনের ড্রেসগুলো কালেকশনও বেশি আসছে। তারা যেটা বলছে, লেস সহকারে দেশি কারচুপির যে ড্রেসগুলো আছে এবং চায়না বুটিক যেগুলো আছে, এবং এর সাথে সাথে পাকিস্তানি যে অর্গানজা যেই লোনের যে থ্রি পিসগুলো আছে, এগুলো এবার খুব বেশি করে চলছে। তো আমরা যেটা জানি যে টেইলার্সের সাথে কিন্তু লেসের একটা ওতপ্রোত সাথে একটা জড়িত আছে। অর্থাৎ নিজের নকশায় যে ডিজাইনের মানুষ শখের যে ড্রেসটি, ঈদের ড্রেসটি বানাতে চায়, তার জন্য কিন্তু প্রয়োজন হয় লেসের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, এবং এখানে কারিগর যারা রয়েছে টেইলারের, তারা বলছে যে সকাল 9টা থেকে, অর্থাৎ সকাল 9টা থেকে রাত 3টা পর্যন্ত, তো আমরা হিসাব করে দেখতে পারি 16 ঘন্টা কিন্তু তারা ঈদ উপলক্ষে কাজ করে যাচ্ছেন। শুধুমাত্র এখানে আমাদের যে তরুণীরা রয়েছেন, যে আমরা নারী যারা রয়েছেন, তাদের ঈদের পোশাকটি, অর্থাৎ তাদের শখের যে ঈদের পোশাকটি, তা যেন তারা ঈদের দিন পরতে পারেন এবং বিভিন্ন নকশায় তারা রাঙাতে পারেন, নিজের বিভিন্ন রঙে বিভিন্ন কারচুপিতে তারা রাঙাতে পারেন। এর জন্য টেলার্সরা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরণ। এবং আমরা এখানে কিন্তু শুনতে পাচ্ছি যে টেলারিং এর যে শব্দগুলো, এই চিরচেনা যে শব্দগুলো আমরা পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে গজ কাপড় যেগুলো আছে, গজ কাপড়ের মাধ্যমে তারা বানাচ্ছেন। কেউ কেউ আবার সেলাই করছেন, কেউ কেউ আবার ডেলিভারি দিচ্ছেন, কেউ কেউ আসছেন তার পছন্দের জামাটি নিতে। আবার টেলার যারা বলছেন যে একজনের কাছ থেকে কিন্তু 2টির বেশি তারা জামা অর্ডার নিচ্ছে না, কারণ করে হয় কি যে সবাই করে পাবে না। এবং এই ছিল আমাতুল আমার কাছ থেকে চাঁদনী চকের 2য় তলা থেকে টেইলং এবং লেসের উপর থেকে সর্বশেষ তথ্য। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ মার্কেট থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া মৌ।